বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, তাই পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল। আমার কলেজ ভর্তির টাকা জোগাড় করতে না কিভাবে কাকুর সাথে কাজ করলো তা আমি নিজের চোখে দেখেছি। আর সেই সুযোগে আমিও বায়না ধরলাম মায়ের সাথে কাজ করব। মা প্রথমে বারণ করলে শেষ পর্যন্ত বাধ্য হলো। বন্ধুরা, হয়তো তোমরা আমাকে খারাপ ভাবতে পারো, তবুও যা সত্যি তাই আজকে তোমাদের বলবো। আমার নাম আরিয়ান। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, কলেজে ভর্তির অপেক্ষায় আছি। আমার মায়ের নাম নুসরাত জাহান। মায়ের একটু বর্ণনা দিই। আমার মা লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, উজ্জ্বল শ্যামলা, যা তার সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আমার মায়ের সামনে দিয়ে আমাদের বাড়িতে যে আসে বা রাস্তায় গিয়ে দেখে, সবার ইচ্ছা হয়। আমার মায়ের বয়স 38, কিন্তু মাকে অনায়াসে 20 বছরের মেয়ের সাথে মিশিয়ে ফেলা যাবে। আমার বাবার নাম রাশেদ। আমার যখন 12 বছর বয়স, তখন আমার বাবা বাইরে চলে যায়। ওখানে একটা চাকরি করে, কিন্তু তেমন ভালো বেতন না হওয়ায় সামান্য কিছু টাকা পাঠায়। আর আমার দাদু বাড়ি থেকে কিছু টাকা পাঠায় মাঝে মাঝে। তাই দিয়ে কষ্ট করে আমাদের দুজনের দিন কেটে যায়। এখন থেকে 8 বছর আগে বাবা বিদেশে যায়। আমি তখন 12 বছরের বালক। কিন্তু আমি যখন ওইসব ব্যাপারটা বুঝতে শিখি, তখন মায়ের কষ্ট অনুভব করতে পারতাম। মা উপোস হয়ে দিন কাটাতো, তাও বুঝতে পারতাম। কিন্তু এরপর সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। এমন হয় যেন এটাই, অর্থাৎ বাবা না থাকা আমার আর মায়ের এটাই স্বাভাবিক জীবন। এবার আসল ঘটনার শুরু থেকে শুরু করা যাক। আমার মায়ের সাথে আমার খুবই ফ্রি মাইন্ড সম্পর্ক ছিল। মায়ের সাথে ছেলে ঠিক যে পর্যন্ত ফ্রি হতে পারে ওই পর্যন্ত। যেহেতু ঘরে শুধু আমরা দুটি প্রাণী থাকতাম, তাই আমার সব কথা মাকে বলতাম, আর মায়ের অনেক কথাই আমার সাথে শেয়ার করত। কলেজে বা পাড়ার আমার কোনো মেয়েকে পছন্দ হয়েছে, আমার কেমন মেয়ে পছন্দ, কোন টাইপের ছেলেদের মেয়েরা লাইক করে, এসব ব্যাপারে আমাদের কথা হতো। মাঝে মাঝে এসব ব্যাপারে কথা হতে হতে তা ওইসব হালকা কাজ করত, কিন্তু মা এই প্রসঙ্গ উঠলে তাকে কৌশলে এড়িয়ে যেত। ছেলে বলে হয়তো এই ব্যাপারে আমার সাথে আলোচনা করতে চাইতো না। আগেই বলেছি, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, কলেজে ভর্তি হতে হবে। আমাদের এখানে ভালো যে প্রাইভেট কলেজে ভর্তি হতে 20,000 টাকা প্রয়োজন। কিন্তু দেখা গেল বাবার পক্ষে এত টাকা একবারে দেওয়া সম্ভব না। আর দাদুকে জানালো মা। দাদু বলল, এবার গ্রামের জমিতে ফসল তেমন ভালো হয়নি, এত টাকা তিনি পাঠাতে পারবেন না। মায়ের সঞ্চিত কিছু টাকা ছিল, কিন্তু তার পরিমাণ 10,000-এর বেশি হবে না। অনেক চিন্তায় পড়ে গেল মা। বাবার এক বন্ধু ছিল কামরান, আমি ওনাকে কামরান কাকু বলে ডাকতাম। আমরা মাঝে মাঝে অর্থ সংকটে পড়লে ওনার কাছ থেকে ধার নিতাম, কিন্তু তা কখনোই 4-5 হাজারের বেশি না। আবার বাবা টাকা পাঠালে মা দিয়ে দিত। কামরান কাকু সরকারি ব্যাংকে চাকরি করত। বয়স 40-এর মতো, সুঠাম চেহারা, পুরো গোঁপ। মায়ের প্রতি ইচ্ছা ছিল ওনার। আমি লক্ষ্য করতাম, যখন উনি আসতো আমার মায়ের দিকে তাকিয়ে থাকতো, আকারে ইঙ্গিতে মাকে তার আগ্রহ বুঝাতে চাইতো। কিন্তু মা তা না বোঝার ভান করত, কারণ বিপদের সময় উনি ছিল আমাদের ভরসা। আমার কলেজ ভর্তির শেষ তারিখ চলে আসছিল। এমন অবস্থায় মা কামরান কাকুকে একদিন বাড়িতে ডাকলো। কামরান কাকু একদিন সন্ধ্যার দিকে বাড়িতে আসলেন। মা তাকে চা দিল। এরপর কিছু সময় কুশল বিনিময়ের পর কথা বলার পর টাকার প্রয়োজনের কথা তুলল, আর প্রয়োজনের কারণও বলল। কামরান কাকু বলল, এত অনেকগুলো টাকা দরকার? মা বলল, আমি তো শোধ করে দেব। কামরান কাকু বলল, আপনার কিন্তু শোধ না করলেও চলে। মা বলল, মানে? কামরান কাকু বলল, মানে আপনি যেটা বুঝেছেন ওটাই আমার শর্ত। আমি 20,000 টাকা দেব, কিন্তু আমাকে 1 রাত সময় দিতে হবে আপনাকে। মা বুঝতে পেরে মুখ নিচু করল। মা যখন মুখ তুলে কাকুর দিকে তাকালো, তখন কামরান কাকু সচেতনভাবে মায়ের দিকে তাকিয়ে খেলতে লাগলো। মা তা দেখে লজ্জা পেল। কামরান কাকু বলল, দেখুন, জোর করার তো কিছু নেই এখানে, সব আমি। তাহলে আসি, আপনি রাজি থাকলে ফোন করবেন। এই কথা বলে কামরান কাকু বাড়ি থেকে বের হয়ে গেল। মা আর কামরান কাকুর মধ্যেকার কথাবার্তা
আমি সব আড়াল থেকে শুনেছি। মা এটাও জানে না। এরপর মা কয়েকদিন খুব চিন্তিত হয়ে থাকলো। আগের মতো হাসে না, আমার সাথে ভালোভাবে কথা বলে না। মা দেখলাম তার বাবার বাড়িতে এবং পরিচিত আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চাইল, কিন্তু কেউ এতগুলো টাকা দিতে চাইল না। মা যে করে হোক আমার কলেজ ভর্তির টাকা জোগাড় করবে এটা আমি জানতাম, কারণ মা বাবাকে কথা দিয়েছে বাবার অনুপস্থিতিতে আমার কোনো রকম ক্ষতি হতে দেবেন না। মা বাবাকে নিশ্চিন্ত করার জন্য মোবাইলে বলে দিল টাকা ম্যানেজ হয়ে গেছে। কামরান কাকুর যাওয়ার 3 দিন পর মা আবার কামরান কাকুকে ফোন করে বাড়িতে আসতে বলে। কামরান কাকু ফোন পাওয়ার 20 মিনিট পরেই চলে আসে। আমি দরজা খুলে কাকুকে ভিতরে ড্রয়িং রুমে বসতে বললাম। কাকুর চোখে মুখে খুশির ঝলক লক্ষ্য করলাম। কারণটা তো আমি জানি। যাই হোক, ওনাকে বসতে বলে আমি ভিতরে রুমে গেলাম। একটু পরে মা ড্রয়িং রুমে আসলো। আমি পাশের রুম থেকে আড়ি পাতলাম। মা বলল, টাকাটা আমার সত্যিই প্রয়োজন, আমার ছেলের জন্য প্রয়োজন। কামরান কাকু বলল, ওকে, আমি তো টাকা নিয়ে রেডি আছি, তাহলে কাল আসি। মা লজ্জায় মুখ নিচু করে বলল, কোথায় আসবেন? কামরান কাকু বলল, কোথায় বোঝো না? তোমাকে পেতে আমার কতদিনের ইচ্ছা, তোমাকে পাবো তা কি তুমি বোঝো না? মা কাকুর কথা ও সম্বোধনের এই হঠাৎ পরিবর্তনে হতবাক হয়ে পড়ল। এরপর কয়েক মিনিট নীরবতা শেষে মা নীরবতা ভেঙে বলল, এখানে কিভাবে সম্ভব? আমার ছেলে? কামরান কাকু বলল, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাল সকালে আমার লোক একটা ব্যাগ দিয়ে যাবে, ওই ব্যাগ খুলে সব পেয়ে যাবে কি করতে হবে। মা নীরব হয়ে থাকলে কাকু চলে গেল। মা তার রুমে গিয়ে শুয়ে পড়ল। আমাকে ডেকে বলল রাতে খাবে না। আমাকে কে শুয়ে পড়তে বললেন? পরের দিন সকাল 10টায় যথারীতি একজন লোক এসে দরজার কাছে থেকে একটা ব্যাগ মায়ের হাতে দিয়ে চলে গেল। মা ব্যাগটা তার রুমে নিয়ে রাখল। মা আমার জন্য তার মূল্যবান জিনিস বিক্রি করছে এটা ভেবে আমার খারাপ লাগলো, কিন্তু অদ্ভুত এক ধরনের রোমাঞ্চ অনুভব করলাম। এর একটু পরে মা গোসল করতে ঢুকলো। আমি একটা রিস্ক নিলাম। এই ফাঁকে মায়ের রুমে গিয়ে ব্যাগটা খুললাম। ব্যাগে দেখে নীল রঙের একটা শাড়ি, নীল রঙের একজোড়া অন্তর্বাস, একটা মেডিসিন আর একটা কাগজ। কাগজে লেখা, নুসরাত, আমার ভালোবাসা নিয়ে তোমাকে পাবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যেদিন তোমাকে প্রথম দেখি ওই দিন তুমি একটা নীল শাড়ি পরেছিলে, তাই আজ রাতে তোমায় আমি নীল শাড়িতে দেখতে চাই। আর ওই মেডিসিনটা তোমার ছেলেকে 10টার দিকে কোনো লিকুইডের সাথে মিশিয়ে খাইয়ে দেবে, ওর ঘুম কাল দুপুরের আগে ভাঙবে না। কিন্তু আমি ওই দিন শরবতও খেলাম না, কিন্তু আমার রুমে ঘাপটি মেরে রইলাম। মা এসে আমাকে দেখে গেল আর খালি দুধের গ্লাস নিয়ে গেল। আমি মরার মতো পড়ে রইলাম। 11টার দিকে কাকু আসলো। আমি আমার আড়ি পাতা স্থানে চলে গেলাম। কাকু আর মা বসার ঘরে। মা দেখলাম নীল শাড়ি পরেছে আর স্নান করে সুন্দর করে সেজেছে। কাকু মায়ের মাথা থেকে পা পর্যন্ত দেখে মুখ থেকে ওয়াও শব্দ বের করলো। মাকে বলল, এত দূরে বসে আছো কেন? আমার কাছে এসে বসো। মা তার জায়গায় বসে রইল। কাকু এবার ধমক দিয়ে বলল, কিরে, তুই আসবি না? আমি চলে যাব। মা এবার উঠে কাকুর পাশে তবে একটু দূরে গিয়ে বসলো। মা কাকুকে বলল, এখানে কেন? রুমে চলুন, আমার ছেলে। কাকু হ হ করে হেসে বলল, তোমার আবার রুম কি? কাজ তো একই, তবে রুমে তো যাবেই। কিছুক্ষণ পর মা প্রায় কাঁদো কাঁদো হয়ে আকুতি করতে লাগলো। বলল, দয়া করে ওখানে করবেন না, আমি মরে যাব। কাকু বলল, তুমি মরলে মরো, তাতে আমার কি? একটু ভেবে আবার বলল, ঠিক আছে, আমি আজ খুব খুশি, তাই তোর এই কথা রাখলাম। কিছুক্ষণ পরে আবার কাকুর সময় ঘনিয়ে আসছে। আমি তারপর নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এতক্ষণ কি দেখলাম তা মনে করে অনেক কিছু ভাবলাম। আমার স্নেহময়ী মাকে শুধু মনে আসতে লাগলো। মায়ের কথা মনে করে আমার খুব কষ্ট লাগলো। পরক্ষণে মাকে নিয়ে এসব কি ভাবছি তা মনে করে অপরাধবোধ হতে থাকলো। কিন্তু যে মা বাবার অবর্তমানে তার বন্ধুর সাথে, সেই মাকে নিয়ে স্বভাবের দোষ নেই এটা বলে নিজেকে বুঝলাম। কিন্তু আবার মনে হলো মা তো আমার জন্য এসব করলো। এভাবে উথাল পাথাল করতে লাগলো আমার মন। মাকে সেবা যত্ন করার ইচ্ছা আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সেই সিদ্ধান্ত নিলাম, মা যখন আমার বাবার অবর্তমানে, মায়ের সব দায়িত্ব আমার হওয়া উচিত। ঘুম আর আসলো না। সারা রাত মায়ের কথা ভেবে কাটালাম। এক ঘুমে দুপুর 2টায় ঘুম থেকে উঠে গোসল করার পর খাবার টেবিলে গিয়ে দেখলাম আমার খাবার দেওয়া। মায়ের অদ্ভুত পরিবর্তন। নিজে খেয়ে নিজের রুমে শুয়ে আসে, আমাকে একবার ডাকলোও না। যাই হোক, আমি খেয়ে নিলাম।
মায়ের দরজার কাছে গিয়ে দেখলাম মা আমার পিছন ফিরে ঘুমিয়ে আছে। আমি মায়ের দিকে একমনে তাকিয়ে থাকলাম। অনেক কষ্টে নিজেকে সংযত করলাম। এভাবেই দিন কাটতে লাগলো। মা আর আগের মতো আমার সাথে কথা বলে না। আমার হাতে কাকুর দেওয়া কলেজ ভর্তির টাকা দিল। আমি টাকা কোথায় পেয়েছো এটা মায়ের কাছে জিজ্ঞাসা করলাম না, কারণ আমি তো জানি। আমি টাকা জমা দিয়ে কলেজে ভর্তি নিলাম। 3 মাস পর ক্লাস শুরু। এভাবে চলতে লাগলো। আমি লুকিয়ে চুরিয়ে শুধু মাকে দেখে যাচ্ছি আর নিজেকে নিজেই শান্ত করছি। মায়ের ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, ঘুম, রান্না সবই ছিল মায়ের জন্য। ইদানিং দেখি মা তার ঘরের দরজা বন্ধ করে ঘুমায়, যা আগে করতো না। আমার ধারণা মাও নিজেকে নিজে শান্ত করে, আবার অন্য কিছুও নিতে পারে। কাকুর ওই দিনের ব্যবহারে মায়ের ইচ্ছা আবার জেগে উঠেছে। এমন করে 10-12 দিন কেটে গেল। একদিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমি বাড়িতে আসলাম। দুপুরের দিকে মা ঘুমিয়ে থাকলে আর আমি বাইরে গেলে আমি আর মাকে ডাকি না, তালা দিয়ে চাবি নিয়ে বাইরে চলে যাই। বেশি দূরে না গেলে এটা করি। বাড়িতে কেউ আসলে মা ফোন করে, আমি এসে খুলে তাকে ভেতরে নিই। সেই রকম তালা খুলে আমি সন্ধ্যায় বাড়িতে ঢুকলাম। ঢুকে যা দেখলাম তাতে আমার চক্ষু ছানা বড়া। মা তার রুমে ঘুমিয়ে আছে। আমার মনে হয় রুমের দরজা লাগাতে ভুলে গেছে। মা শুধু একটা নিচের পোশাক পরেছে, আর কিচ্ছু নাই। আমি একবার ভাবলাম দৌড়ে গিয়ে মায়ের কাছে যাই, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করলাম। কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি যদি পুরুষ মানুষ হই, আজকালকের মধ্যে আমার মনের কথা মাকে বলে দেব। এই কথা ভেবে মায়ের রুমের দরজাটা চেপে দিয়ে ড্রয়িং রুমের বেডরুমে ঢুকলাম। আমাদের বাড়িতে 2টো বেডরুম, একটা মায়ের রুমে আর একটা ড্রয়িং রুমে। গিয়ে নিজেকে ঠান্ডা করলাম। মা বুঝতেও পারল না আজকে আমার অবস্থা। পরের দিন দুপুরে খাওয়ার পর মা তার রুমে বসে একটা কাঁথা সেলাই করছিল। আমি সংকল্প করলাম, আজ হয় এসপার নয় ওসপার। আজ যে করেই হোক মাকে দিয়ে আমার কাজ করা হবে। মায়ের রুমে গিয়ে কি করে কি করব তা চিন্তা করতে লাগলাম আমার রুমে বসে। কিছুক্ষণ পরে মায়ের রুমের দিকে পা বাড়ালাম। আমি মায়ের রুমে গিয়ে মায়ের পাশে বসলাম। এরকম আগে 10 বার বসেছি, কিন্তু আজ বসার কারণটা আলাদা। মা একটা গোলাপি রঙের শাড়ি পরেছে আর তার সাথে লাল রঙের ব্লাউজ। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু কিছু বলছি না দেখে মা বলল, কিরে কিছু বলবি? আমি বললাম, ও হ্যাঁ মা, তোমাকে ইদানিং কেমন অন্যরকম লাগে, তোমার কি কিছু হয়েছে? মা বলল, দূর পাগল, আমার আবার কি হবে? আমি বললাম, মা আমার সাথে ঠিকমতো কথা বলো না, একা একা কি যেন ভাবো, তোমাকে খুব ডিপ্রেসড মনে হয়, আসার চেষ্টা করে। মা বলল, কি যে বলিস, এসব তোর মনের ভুল। আমি বললাম, না মনের ভুল না, তোমার কি হয়েছে আমি জানি। মা চোখ মুখ ফ্যাকাশে করে বলল, কি জানিস? আমি বললাম, মা ওই দিন আমি একটু শরবতও খাইনি, সব বাইরে ফেলে দিয়েছি। এই এক লাইন কথাতেই কাজ হলো। মা যেন আকাশ থেকে পড়ল, হাঁ হয়ে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে বসে থাকলো। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি দুরু দুরু বুকে কিন্তু অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বললাম, আমি সবটাই জানি। তুমি আমার কলেজ ভর্তির টাকা কিভাবে কোথা থেকে পেয়েছো, কামরান কাকুর সাথে তোমার কি হয়েছে, আমি সব দরজার আড়াল থেকে দেখেছি। মা কিছু বলছে না, চোখ থেকে এক ফোঁটা পানি শুধু গড়িয়ে পড়ল। আমি বললাম, সবটাই দেখেছি মা। মাকে বুঝলাম তার সবটাই আমার দেখা। এবার মা মুখ খুলল, আমি এসব কেন করেছি তা তো জানিস? আমি বললাম, জানি না। তুমি আমার জন্য, আমাকে কলেজে পড়ানোর টাকার জন্য তোমার জিনিস বিক্রি করেছো। মা আমার মুখে বিক্রির কথা শুনে আরও হতাশ হয়ে কাঁদতে শুরু করলো। আমি বললাম, তুমি কাঁদছো কেন? কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, তুমি অপূর্ব সুন্দর, যেমন সুন্দর তোমার বাকি সবটাও। মা কাঁদো কাঁদো স্বরে বলল, মানে? আমি বললাম, মানে যা বুঝেছো তাই, তোমাকে আমার খুব প্রয়োজন। মা বলল, কি বলতে চাস তুই? আমি বললাম, মা কাকুকে যখন গ্রহণ করেছো তখন আমি কেন নয়, আর তুমি আমার জন্য কাকুর কাছে দিয়েছো, আর এখন কষ্টে ডিপ্রেসড হয়ে দিন কাটাচ্ছ। তুমি দুঃখে থাকবে আর আমি খুশি মনে কলেজে পড়াশোনা করব কিভাবে? মা বলল, কি বললাম আমি ডিপ্রেসড? আমি বললাম, বলে দিতে হয় নাকি? আর তুমি হয়তো এই ঘটনার আকস্মিকতায় হতভম্ব, কিন্তু তোমাকে কামরান কাকুর সাথে ওই অবস্থায় দেখার পরে আমার একটা দিন যে কি অসহ্য যন্ত্রণায় কেটেছে তা কি তুমি বোঝো? আর আমার বয়সী একটা ছেলের জন্য এই কষ্টটা যে কতটা ভয়ঙ্কর তা কি তোমাকে বলে দিতে হবে? এখন তুমি যদি আমার সাথে সহযোগিতা না করো, তাহলে আমার সামনে একটাই পথ খোলা আছে, সেটা হলো বাইরে যাওয়া। তুমি কি চাও তোমার ছেলে বাইরে যাক? বোঝা গেল মা মনের ভুলেও আমার কাছ থেকে এমনটা আশা করেননি। মা কিছু বলতে যাবে, কিন্তু আমি থামিয়ে দিয়ে বললাম, বাবার অবর্তমানে টাকার জন্য বাবার বন্ধুর সাথে যেতে পারো, তাহলে আমি কেন নই? এতে করে তোমার দুঃখ আর কষ্ট মিটবে, আর আমারও অশান্তি হবে। মাকে আবারও কিছু বলতে দিলাম না। আমি বললাম, দেখ
ভালো সাজার চেষ্টা করো না। তুমি যদি ভালো হতে তাহলে কাকুকে দিতে না। আমার মুখে এমন কথা শুনে মা লজ্জা পেল নাকি হতাশ হলো মুখ দেখে বোঝা গেল না। মুখে বলল, কিন্তু তুই যে আমার ছেলে। আমি বললাম, তো কি হয়েছে, ছেলে হওয়ার আগে আমরা নারী পুরুষ না? নারী পুরুষের এই আকর্ষণ চিরন্তন, আর এখন তোমাকে না পেলে আমার লেখাপড়া কোনো কিছুই হবে না। তাছাড়া তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি কলেজেও ভালো মতো করতে পারবো না। মা কিছুক্ষণ চুপ থেকে ঝরঝর করে কেঁদে দিল আর নিজের সামনে থেকে সরিয়ে বলল, তুই ছেলে হয়ে যদি মায়ের সেবা করতে চাস তাহলে আমার সেবা কর। এরপর মাকে বললাম, যাই যাই বল, তুমি আমার আসলে কিছু করার নেই। দেখো, নিজের ছেলেকে দিয়ে তুমি অনেক সেবা নিতে পারবে। মাকে কি সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। মা আমার দিকে তাকালো আর কি মনে করে জানি না মুচকে একটা হাসি দিল। এটা আমার জন্য সিগন্যাল হতে পারে। আমি তখন মায়ের দিকে মনোযোগ দিলাম। মাসুলি দেখে আমার খুব ভালো লাগলো। লক্ষ্য করলাম মা এখন আর কাঁদে না, বরং তৃপ্তির হাসি দিয়ে মজা উপভোগ করতে লাগলো। এবং আমি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। সেই দেখেও মা হাসি বন্ধ না করে বরং হাসির রেখা দ্বিগুণ বৃদ্ধি পেল আর মাথাটা নাড়িয়ে আমাকে সম্মতি দিল। আমার মনটা খুশিতে ভরে গেল। মায়ের কোনো কষ্ট দেখা গেল না। আমি মায়ের সেবা যত্ন করছি, সে এখন গোটা ব্যাপারটা অনেক আনন্দের সাথে উপভোগ করছে, এটা বোঝা যাচ্ছে, যদিও মুখে কিছু বলছেন না। আমাদের কাজ শেষ হতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। রাতে খাবারের পর আমি আমার রুমে আর মা মায়ের রুমে। আমি আমার মায়ের কষ্টের কথা চিন্তা করছি। আমার মনে হয় মাও নিশ্চয়ই আমার মতোই চিন্তা করছে। আমি আর সহ্য করতে না পেরে মায়ের রুমের দিকে যাব। এমন সময় দেখলাম মা আমার রুমের দরজা দিয়ে উকি দিয়ে আমাকে দেখছে। আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা, ওখান থেকে উকি ঝুঁকি মারছ কেন? ভিতরে আসো। মা ভিতরে এসে আমার খাটে বসে আর বলল, বাবা চল আমার ঘরে, এখন থেকে আমরা একসাথে থাকব। আমি কিছু না বোঝার ভান করে বললাম, কেন একসাথে থাকতে হবে কেন? মা রাগ করে বলল, থাক তুই, আমি চলে যাচ্ছি বলে হাত দিতে গেল আর আমি মায়ের হাত শক্ত করে ধরে বললাম, আমায় এত রাগ করো কেন বলো তো? এই বলে ড্রয়ার থেকে আমার নিয়ে আসা ওষুধগুলো মায়ের হাতে দিলাম। মা বলল, কি এগুলো? আমি বললাম, ওই ওষুধগুলো খেলে তোমার সমস্যা হওয়ার ভয় থাকবে না। মা বলল, একেবারে উদ্যোগ নিয়ে হাজির, আমার এতক্ষণে কাম করা হচ্ছিল। আমিও হাসলাম। আমি মাকে নিয়ে মায়ের রুমে গেলাম, কারণ আমার থাকার ঘর ছোট হওয়ায় মাকে নিয়ে থাকা যাবে না। মা বলল, বাবা, আমি আজ থেকে তোর মা শুধু না, আমি তো সব। আমি বললাম, হ্যাঁ বুঝলাম, তুমি আমার সব, কিন্তু বউ কেন? তুমি তো আমার বাপের বউ, আমার না তো। মা বলল, আরে রাখ তোর বাপের কথা, বিদেশে পড়ে আছে, মাঝে মাঝে কটা টাকা পাঠায়, 2 মাসে একবার ফোন, আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেছে? তোর বাপ, আমিও তো ভেবে পাই না তোমাকে রেখে বাবা কিভাবে যে বিদেশে পড়ে আছে কে জানে। মা মুখ ভেঙচিয়ে বলল, তোর বাবা কি ওখানে চুপচাপ বসে আছে মনে করেছিস? আমি বললাম, মানে বাবা কি ও দেশে বিয়ে করছেন নাকি? মা বলল, ওই সব দেশে কি বিয়ে করতে হয় নাকি? কত মেয়ে ছেলে টাকার জন্য রাস্তাঘাটে হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, শুনেছি ওখানে নাকি কোনো সমস্যা হয় না। বাবার সম্পর্কে মায়ের ধারণা শুনে অবাক হলাম। মা বলল, এখন তুই আমার স্বামী, শুধু তুই আর আমি। যখন বাড়িতে থাকবে এটা আমাদের রুম, কিন্তু স্ত্রী নয়, মা হিসেবে তোমাকে চাই, আমি বেশি খুশি, তুমি আমার ভালো মা। মা বলল, তাই নাকি? আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো বাধা থাকলো না, না? তুই আমাকে যা খুশি বলতে পারিস, আমি ওকে যা খুশি বলবো। আমি বললাম, আচ্ছা, আমি আর তুমি যখন শুধু ঘরে থাকি তখন আমি তোমাকে ইয়া মা বলে ডাক, ঠিক আছে? মা বলল, বাবাই, তুই যখন আমাকে ওই সময় মা বলে ডাকিস তখন আমার যে কি অদ্ভুত ভালো লাগে তুই কি বলে বুঝাতে পারবো না। আমারও তোমাকে ওসব নামে ডাকতে খুবই ভালো লাগে, আমার মা। মা, আগামীকাল আমাকে এক বন্ধুর গ্রামের বাড়িতে যেতে হবে 3 দিনের জন্য। আমরা 3 ফ্রেন্ড মিলে যাচ্ছি, কি বলিস আমি কি করে থাকবো এই 3 দিন? আমি বললাম, মা বুঝি তো, বন্ধুরা এত করে ধর্ণা করা যাবে না। আগে কলেজে ক্লাস অফ করেও যেতাম এই সময়, আর এখন তো কলেজ এখনো শুরুই হয়নি, বুঝতেই পারছো। তাই আর না করার কারণ খুঁজে পেলাম না। এই সময় ওদের গ্রামে একটা মেলা হয়, ওই মেলা দেখতে আগেরবারও গিয়েছিলাম, এবারও যাওয়ার প্ল্যান করেছে ওরা। মা বলল, কি আর করার, যেতে হবে যখন যাবি।
এই কথা বলে মা একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের চোখে ঘুম নেমে এলো, আর আমি শুয়ে মোবাইল ঘাঁটতে লাগলাম। পরের দিন সকালে ট্রেন স্টেশনে বন্ধুদের সাথে মিলিত হলাম, আর আমার এক ক্লোজ ফ্রেন্ড রজতদের গ্রামের বাড়ির দিকে রওনা হলাম। 3 দিন আমরা রজতদের ওখানে থাকলাম, মেলা দেখলাম, অনেক মজা হলো। কিন্তু মায়ের কথা মনে পড়লেই মাঝে মাঝে বড় হয়ে যেত। সুযোগ পেলে নিজেকে নিজে শান্ত করি। মোবাইলে মায়ের সাথে কথা হতো, কিন্তু সব সময় বন্ধুদের সাথে থাকায় আমি তেমন কিছুই বলতে পারতাম না। মা শুধু বলল, তারা। আমি মোহ করতাম আর পাগল হয়ে যেতাম। তবু অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতাম। 4 দিনের দিন বিকেলে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেনের ক্যান্টিনে খেয়ে নিলাম। আমার স্টেশনে নেমে যে যার বাড়িতে চলে গেল। আমিও বাসার দিকে রওনা হলাম, আর খুশিতে মনের ভিতর ধিক ধিক করতে লাগলো। বাসায় পৌঁছতে পৌঁছতে 12টা গেল। আমি বাসার দরজা নক করলে মা দরজা খুলে দিল। আমি তোমাকে দেখে ভিমরি খেলাম, খুব সুন্দর করে সেজেছে মা। কাকুর সেই নীল শাড়িটা বহুদিন পরে আজ পরেছে মা। আমি বললাম, কি ব্যাপার মা, এত সেজেছ কেন? মা বলল, কই যাচ্ছি, তুই 3 দিন বাইরে ছিলে, তাই আজ একটু ভালোভাবে নিজেকে তার সামনে পরিবেশনের চিন্তা করলাম। আমি বললাম, ওহ মা, তোমাকে আবার সাজতে হয় নাকি? তুমি তো এমনিতেই অনেক সুন্দর। মা বলল, যাই বাড়িয়ে বলছিস, এত সুন্দর হলে আমাকে আমার প্রিয় নামে একবারও ডাকলি না কেন? এই কথা বলে মা অন্যদিকে তাকালো। আমি বললাম, দিস, রাগ করো না আমার মা। মুচকে একটা হাসি দিয়ে বলল, আমি খেয়ে নিয়েছি, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে। আমি বললাম, আমিও খেয়েছি। তাহলে তুমি? আমি হাত মুখ ধুয়ে রুমে আসছি, তুমি আমাদের রুমে যাও। এই কথার পরে মা রুমে গেল। আমি হাত মুখ ধুয়ে একটা লুঙ্গি পরে আমাদের মা আর আমার রুমে গেলাম। মা উল্টো দিকে ফিরে শুয়েছিল। আমি বললাম, তাই 3 দিন কেমন ছিল? মা বলল, কেমন আর থাক, শুধু তোর কথাই ভেবেছি। আমার খোঁজার কে রাখে বল? একাই ছিলাম নিজের মতো, কিন্তু ভেতরে অনেক কষ্ট পাচ্ছিলাম। আমি বললাম, মা, একটা কথা বলবো? মা বলল, এ আবার কি? বলছি না আমরা একে অপরকে যা খুশি বলবো, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আমি বললাম, না মানে, তুমি বললে না তোমার কেউ খোঁজ নেয় না, আমি না থাকলে তুমি একা থাকো। তুমি কি জানো, তুমি যদি চাও তোমার জন্য সবাই থাকবে, তোমার একটু সময়ের জন্য সবাই কাকুতি মিনতি করবে, তুমি হবে সবার আলোচ্য বস্তু। মা বলল, মানে তুই কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, মা দেখো, তুমি তোমার এই মূল্যবান গহনা সম্পত্তি সকলকে তোমার ঘোরাতে পারে। আমি জানি যে কোনো মানুষ যখন তোমাকে দেখে তখন তাদের খুব ইচ্ছে হয়, এমনকি আমাদের অনেক নীতিয়াত্ম মেয়ের মধ্যেও আমি এটা দেখেছি। এখন তুমি যদি একটু চান্স দাও তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি হবে সকলের নয়নের মণি, কেউ খোঁজ নেয় না বলে আর আফসোস করতে হবে না। মা অবাক হয়ে বলল, বাবা তুই যা বলছিস ভেবে বলছিস তো? আমি বললাম, হ্যাঁ মা, আমি সব ভেবেই বলছি। তুমি তো বলেছো বাবা বাইরে কি করছে, বাবা যদি করতে পারে তুমি পারবে না কেন? সবারই নিজের জীবনকে উপভোগ করার অধিকার আছে, এখন তুমি চাও কিনা সেটা বলো। মা বলল, সেই না হয় হলো, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু নেই। মা বলল, তুই এখন আমার সব, তুই যা বলবি তাই হবে। আমি বললাম, এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। তবে আজ থেকে দেখো আমাদের জীবন কত অ্যাডভেঞ্চার আর মজায়